সাথে মানুষের সম্পর্কের ভাঙন না ধরানো উচিত, এরকম কমেন্টস গুলো না পড়তে ভীষণ খারাপ লাগে। আর আমার দিক থেকে যা আছে সেটা জেনুইন, আমি এটুকু জানি। অ্যাকর্ডিং টু ইউ কিরণ কেমন মেয়ে? আমি 0, আমার কিছু রেকর্ড হচ্ছে না, আমি জানি এটা বাইরে যাবে না, আমাকে এটাকে আমি ইনসাল্ট করছি একদমই না। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। চুপ চুপ চুপ, আমি ব্লগ বানাচ্ছি না, এদিকে এসো, এখানে এসো, এইদিকে এখানে এখানে চট করে চলে এখানে চলে এদিকে এদিকে দেখ, ডলার চলে এসছে, চলে আয়। হ্যাঁ, তো আমি স্নান টান করে বেরোলাম, কলকাতা থেকে চলে এসেছি। তোমরা আমার আগের ব্লগটা দেখেছো নিশ্চয়ই, বা ব্লগটা কি দিয়েছি, যাই হোক, মানে মোটমাট আমি কলকাতা থেকে বম্বেতে চলে এসেছি। এটা হচ্ছে আমার বম্বের ফ্ল্যাট, এটাকে আমি একটু সাজানোর চেষ্টা করছি। হ্যাঁ, রেন্টেড অ্যাপার্টমেন্ট, বাট তাও মানে বাড়িতে যদি থাকি বাড়ির মতো করেই একটু থাকার চেষ্টা করব। এখানে আরও অনেক কিছু আনার প্ল্যানিং আছে। এখানে ডলার, এখানে ইউরো লেজ নাড়াচ্ছে। তো আমার একটা মিটিং আছে, আমাকে বাইরে যেতে হবে। একটু নমিতাদিকে বললাম যে চলো আমরা একটু ব্লগটা শুরু করি, একটু রেডি হয়ে। আমার রেডি হওয়া মানে আমি যে সানস্ক্রিন লাগাই আর একটু ব্লাশ লাগিয়ে বাইরে বেরিয়ে চলে যাই। আর কিউএনএর ভিডিওটা ঠিক করেছি এখানে বসে বানাবো, বা এইটা একটা ফ্রেম সুন্দর লাগবে, বা এদিকটা। আমার তো এই জায়গাটা এখন খুব পছন্দের একটা জায়গা হয়ে গেছে। তো আমি যাই, চলো রেডি হয়ে নিই। রেডি হওয়ার পর রেডি হয়ে বসে, রেডি কথাটা কতবার বললাম, চলো রেডি হই এই করে। এরা দুজনে আগে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ভেতরে, যে ভেতরে কিছু একটা বোধহয় হয়। কেউ যদি খাটে উঠিস, কেউ হ্যাঁ, ইউরো তো বাবার নাম এমনি ভুলে গেছে, আর আলাদা করে ভোলানোর দরকার নেই। তো চলো, দেখেছো একটা বালিশে মুখ দিবি না, একটা নমিতাদি স্টিকটা নিয়ে এসছে। ও, এটা নমিতা কি বলো, এটা কি? এটা বন্দুক, এটা ইউরোকে ভয় দেখানো। এটা হচ্ছে বন্দুক, এটার ভেতর থেকে গুলি বেরোয় দুটো সাইড দিয়ে গুলি বেরোয়। ইউরোকে বলা হয় যে তুই না বলারও সময় পাবি না, গুলি মেরে দেওয়া হবে নাকি ওকে। তো সানস্ক্রিন দেখো আমি প্রচুর ইউজ করেছি। সানস্ক্রিনের প্রবলেম হচ্ছে স্কিন প্রচণ্ড অয়েলি হয়ে যায়, ডালনেস দেখা যায় স্কিনে। আমার মনে হয় যে এমন কোনো সানস্ক্রিন আমাদের ব্যবহার করা উচিত যেটা আমাদের স্কিনটাকে প্রচণ্ড অয়েলি করবে না, ডাল দেখাবে না, পোর্সগুলো ক্লগ হবে না, ব্রেকআউটস হবে না। তো আমি রিসেন্টলি যেটা ইউজ করা শুরু করেছি সেটা হলো ডক্টর শেডস সেরামাইড অ্যান্ড ভাইটামিন সি অয়েল ফ্রি সানস্ক্রিন, যেটা দেয় অয়েল ফ্রি ট্যান প্রোটেকশন এবং স্পেশালি অয়েলি স্কিনের জন্য তৈরি। এটা একটা অয়েল ফ্রি ফর্মুলা উইথ ক্রিমি জেল টেক্সচার, মানে এটা অয়েলি স্কিনকে আরো অয়েলি আর ডাল করে দেবে না। Comes with SPF 50 PA++++ and yes, it is in Vivo tested by government approved lab. So when they say it protect, it's proven. এটা নেচার এবং সায়েন্সের পাওয়ার দিয়ে প্যাকড। এটার মধ্যে আছে সেরামাইড, যা স্কিন ব্যারিয়ারকে স্ট্রেনথেন করে, এবং ভাইটামিন সি, যা স্কিনকে ব্রাইটেন করে। এই রেঞ্জের ময়শ্চারাইজারটাও আমি ব্যবহার করি, সেটা হলো ডক্টর শেড সেরামাইড এবং ভাইটামিন সি অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা স্পেশালি অয়েলি স্কিনের জন্য বানানো হয়েছে। এটার টেক্সচারটাও কিন্তু মারাত্মক লাইট ওয়েট। অয়েল ফ্রি ট্যান প্রোটেকশনের জন্য ট্রাই করো ডক্টর শেড সেরামাইড এবং ভাইটামিন সি অয়েল ফ্রি সানস্ক্রিন। আমার কুপন কোড অ্যাপ্লাই করলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে ডক্টর শেডস ওয়েবসাইটেও। এছাড়া এই প্রোডাক্টগুলো তোমরা অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল সব জায়গায় পেয়ে যাবে। আর ডলার ইউরো এখানে তো ঘুমিয়ে পড়েছে, দেখো দুজনেই একদম পাগলের মতো ঘুমোচ্ছে। ওরা একটু ঘুম থেকে উঠুক, তারপর আমি আমার ভিডিওটা কন্টিনিউ করবো। ইন বিটুইন আমার যে মিটিংসগুলো আছে আমি সেগুলো করে আছি, সেগুলো অবভিয়াসলি দেখানো পসিবল হবে না। এসে আমরা সুন্দর করে গুছিয়ে এখানে বসে আজকে কিউএনএর ভিডিও বানাবো। বলে এসে বসবে না, শুধু বসো বসো বললেই হবে? শুটিং আরম্ভ হবে, এখানে বসো, নাহলে নিচে বসো, ঘুমিয়ে পড়ো। কিছু নিচে বসবো, স্টেজে গুরুত্বপূর্ণ লোক থাকে, আসো এদিকে। সবাই পাগল হয়ে গেছে, বুঝতে পারছো আমাদের বাড়িতে। সো এখানে কিউএনএ ভিডিওটা আমি বানাবো ভেবেছি। এই ফ্রেমটা আমার বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ওদিকের ফ্রেমটা আরো ভালো, কিন্তু একটু লাইটের ইস্যু হয়ে যাচ্ছে। দুটো লাইট লাগানো হয়েছে, আরো অনেকগুলো লাইট আনতে হবে, তবে প্রপার বাড়ি বা যেটা চাইছি সেটা পাওয়া যাবে। যাই হোক, বেশি কথা বলবো না। আমি 6টা থেকে 7টা প্রশ্ন সিলেক্ট করেছি, কারণ প্রচুর 4 বছর ধরে ইউটিউব করছি, 3.5-4 বছর প্রায়। অনেকবার কিউএনএ ভিডিও আমি বানিয়েছি যেখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি অলরেডি বলে দিয়েছি। তো বারবার একই কথা বলার কোনো মানে হয় না। আর আমি এবার নতুন তো কিছু উত্তর দেবো না, পুরনো উত্তরই দেবো। মানে আমার ভেতর থেকে তো ওই প্রশ্নের উত্তরগুলো বদলে যায়নি, হয়তো মডিফিকেশন হয়ে একটু বেটার ভার্সন হয়ে গেছে। তো আমার মনে হয়েছে যেগুলো একদম, যে বিষয়গুলো নিয়ে আমি কখনো কথা বলিনি, শুধুমাত্র সেই জিনিসগুলো নিয়েই আজকে কথাটা বলবো।
প্রথমে একজন লিখেছে, দিদি তোমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এত সুন্দর করে মেনটেন করো কি করে, প্লিজ এটা বলো। তুমি তোমার প্রফেশন থেকে বেরিয়ে যেদিন তোমার বাড়িতে যাও পুরো অন্যরকম, একদম 5টা সিম্পল মেয়েদের মতো থাকো। আদ্রিজা বলে একটি মেয়ে প্রশ্নটা করেছে। এই প্রশ্নটার উত্তর আমি কখনো কাউকে দিইনি বা কখনো এরকম ভাবে জিজ্ঞেস করা হয়নি। তো আমি এটাই বলবো, আমার মনে হয় কাজের জায়গা আর ব্যক্তিগত জীবন দুটো সম্পূর্ণ আলাদা একটা দিক। আমি কাজের জায়গাকে প্রচন্ড প্রায়োরিটাইজ করতে গিয়ে আমার পার্সোনাল লাইফটাকে ইগনোর করতে পারি না, আবার পার্সোনাল লাইফটাকে প্রচন্ড প্রায়োরিটি দিতে গিয়ে আমার প্রফেশনাল লাইফটাকে আমি ইগনোর করতে পারি না। আমাকে ব্যালেন্স করতেই হবে। অনেক কারণ এখানে চলে আসে, অনেক প্রশ্ন চলে আসে, সেটা কোন ধরনের পার্সোনাল লাইফ বা কোন ধরনের প্রফেশনাল লাইফ। তো আমি যে প্রফেশন থেকে বিলং করি, আমাদের সবসময় একটা লাইমলাইটে থাকার ব্যাপার থাকে, পিয়ার মেনটেন করার ব্যাপার থাকে, আমাদের একটা ইমেজ থাকে, আমাদের প্রেস মিডিয়া হ্যান্ডেল করতে হয়, আমাদের কাজের জায়গাটা অন্যরকম থাকে। আমাদের না সারা দিন অনেক রকম চরিত্রে অভিনয় করতে হয়। স্ক্রিনে অভিনয় করার বাইরে আমাদের পলিটিক্যালি কারেক্ট থাকতে হয়, আমরা মুখ দিয়ে যে কথাটা বলছি সেটা 17 বার ভেবে বলতে হয়, ইনস্ট্যান্ট কেউ প্রশ্ন করলে সেই প্রশ্নের কি উত্তর দেওয়া হবে তাতে মাথা লাগাতে হয়। তো সারাদিন যে মাথাটা মানে এতটা একটা বিষয় লাগানোর পরে যখন আমরা বাড়িতে ঢুকি আর ইচ্ছে করে না ওই প্রফেশনাল লাইফটাকে বাড়ির এই ভিতরে নিয়ে আসবো। তার মানে আমি ওই প্রফেশনাল জায়গাটাকে আমি ইনসার্ট করছি, একদমই না। সম্পূর্ণ ডিফারেন্ট একটা জায়গা, সারাদিন সেটা 14 ঘন্টা বা 15 ঘন্টা হোক, আমি ওই মেশিনের মতো কাজটা আমি করে ফেললাম, যেটা হয়তো আমি নই, আমাকে প্রিটেন্ড করতে হলো। আমি এই প্রশ্নের উত্তর অন্য কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারলাম না, কারণ আমার দিকে এরম ভাবে আঙুলগুলো উঠে উঠে আসবে। বাট এই যে বাড়ি, এই জায়গায় আমার যে চারপাশের লোকজন, তাদের সামনে আমি মন খুলে আমার মতো করে কথা বলতে পারি। আমি জানি এখানে কিছু রেকর্ড হচ্ছে না, আমি জানি এটা বাইরে যাবে না, আমাকে জাজ করা হবে না, আমার কথাগুলো শোনা হবে। আর 4-5টা সাধারণ মানুষের যে বক্তব্য হয়, তারা যেমন নর্মালি বক্তব্য রাখতে পারেন, আমিও সেরকম ভাবে বক্তব্য রাখার ক্ষমতা আমার বাড়ির মধ্যে রাখি। তো এটা আমার কাছে প্রচন্ড ক্লিয়ার। আমাকে আমার প্রফেশনাল দিক আর পার্সোনাল দিক একদম আলাদা করে ফেলতে হবে। এবার যদি সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রে হয়, যদি আমরা সেম প্রফেশন থেকে বিলং করি, যেটা আমি মেনটেন করার চেষ্টা করি, আমার মধ্যে কোনো ইগো নেই, আমি জিরো, আমার সেলফ রেসপেক্ট বোধ আছে, আমার ইগো খুব একটা কাজ করে না। উল্টো দিকের মানুষটার যদি ইগো কম থাকে সেক্ষেত্রে খুব সহজ হয়ে যায়। যদি উল্টো দিকের মানুষটা একটু ইগোইস্টিক হয়, আমি ব্যালেন্স করার চেষ্টা করি যে কোনটায় খারাপ লেগে যেতে পারে, কোনটায় খারাপ লাগতে পারে না, তখন আমাকে এটা একটু ভাবতে হয়, মাথাটা তখন একটু লাগাতে হয়। আর আমার মনে হয় তোমার পার্টনারকে তুমি যদি ভালো রাখতে চাও তাহলে তো এটুকু ইনভেস্টমেন্ট তোমাকে দিতেই হবে। তোমার এনার্জি হতেই পারে তুমি সারাদিন কাজ করে এসছো, তুমি ড্রেনড আউট হয়ে গেছো, তোমার মাথা কাজে লাগাতে ইচ্ছা করছেই না, বাট এটা আমার রেসপন্সিবিলিটি। যদি আজকে আমি কাজের জায়গায় থাকতাম, আমি না চাইলেও আমি কাজটা করতে বাধ্য ছিলাম না, কারণ আমাকে কাজটা ভালো করতে হয়। তো আমার সম্পর্কটাও সেরকম, আমি না চাইতেও সেটাকে ভালো রাখতে চাই, তো সেখানে যদি আমাকে বেশি এফর্ট দিতে হয়, আমাকে দিতে হবে। তো এভাবে ব্যালেন্স করার চেষ্টা করি, উল্টো দিকে মানুষের মুড বোঝার চেষ্টা করি। আমার মায়ের ক্ষেত্রেও হয় সেটা, যে মা কি মুডে আছে। ছোটবেলায় একদম বোঝার চেষ্টা করতাম না, আজ থেকে 3-4 বছর আগেও চেষ্টা করতাম না। মা আমার মুড বোঝার চেষ্টা করতো যে মেয়েকে এখন এই কথা বলা যাবে কি যাবে না। সেটা দেখো এক্ষেত্রে এখনো হয়, যখন আমি দুর্গাপুজোর সময় স্পেশালি, যখন ক্যাম্পেন শুট থাকে, আমার নর্মাল শুট থাকে, ফটো শুট থাকে, আরো অনেক কিছু প্রেশার। আমি আমার ইউটিউব, আমার কোনো ম্যানেজার নেই আজ অব্দি, আমি সমস্ত কিছু নিজে ম্যানেজ করি। তো এটা আমার উপর একটা অতিরিক্ত প্রেশার এবং আমি এটা মজা পাই করতে, আমি কাউকে এটা দিতে চাই না। প্রচুর লোকে অ্যাপ্রোচ করে, বিভিন্ন রকম ভাবে আমাকে অনেক কিছু বোঝানো হয়, বাট আজকে 5 বছর এরকম ভাবে পেরিয়ে আসার পর, আমি 2017-তে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আজকে 2025 হয়ে গেছে। তো এতগুলো বছর এভাবে একা একা পার করার পর আমি দেখেছি আমি নিজে করতে পারি সব, এই দায়িত্ব আমি অন্য কারোর উপর শিফট করতে চাই না। তো যখন প্রচন্ড প্রেশার হয়ে যায় তখন আমি খুব খিটখিটে হয়ে যাই। আমি চেষ্টা করি লোকজনের সাথে ইন্টারাকশন কম হোক, সেটা আমার মা হোক, আমার বয়ফ্রেন্ড হোক, আমার বেস্ট ফ্রেন্ড হোক, আমার দিদি হোক, যাই হোক, আমি চেষ্টা করি কম কথা বলার। ইনফ্যাক্ট আমি নমিতাদির সাথেও বেশি কথা যাই না। খাবার দাও, জল দাও,
টিফিন গুছিয়ে দাও, এই টাইমে বেরোবো, শুধু এই 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 পাশে বসে আছে শুনছে তো জিজ্ঞেস করে, হ্যাঁ ভয়েস নোট করে। আমি জাস্ট কথা, আমি যখন আমি দেখতে পাই যে আমার জিনিসপত্র আমি বুঝতে পারছি না, মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আর কোনো কথাই বলি না কারোর সাথে, আমি মঙ্ক হয়ে যাই। ওকে আমাকে বলো এটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, কিছু লাগবে, বুঝে গেছি। হ্যাঁ সেটা যারা আমার সাথে থাকে তারা থাকতে থাকতে বুঝে গেছে যে মাথায় এরম ভাবে প্রেশার হয়ে সিদ্ধারাটা এরম হয়ে গেছে, বাট কাজটাও আমাকে করতে হবে। সো এটাই একটা কারণ যে এরকম ভাবেই আমি ব্যালেন্স করার চেষ্টা করি প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ। অ্যাকচুয়ালি যতক্ষণ না হাতে কলমে দেখাবো এটা বুঝতে পারবে না, প্রত্যেকের আলাদা আলাদা ধরন থাকে প্রত্যেকটা জিনিস ব্যালেন্স করার। আমি এভাবে ব্যালেন্স করি, যখন আমার খুব প্রেশার হয়ে যায় আমি একটু নিজেকে কন্ট্রোল করে নিই, আমি খুব বেশি আমার এনগেজমেন্ট থাকে না সব বিষয়ে, এবং আমার সাথে যারা থাকে তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারে যে এর এই অফ এনার্জিটা একমাত্র কাজের প্রেশারে হয়েছে, এমন না যে মাথা অন্য কোথাও চলছে বা অন্য কিছুতে আমি ইনভেস্ট করছি। আমি একটু তখন মানে আমি সামলে উঠতে পারি না সবকিছু। আর পার্সোনাল লাইফ আমি খুব ভালোভাবে মেনটেন করতে পারি, আমার আশেপাশে যারা আছে তাদের যদি সমস্যা হয় আমি সেটাও বোঝার চেষ্টা করি। তো এরকম ভাবেই চলছে আর কি। প্রফেশনাল লাইফ একদম আমার প্রফেশনের জায়গায় গিয়ে আমার মনে পড়ে, আমার বাড়ির ভেতরে ঢুকে আমি সেই নিয়ে আর কোনো কথা বলি না। একমাত্র যখন আমি খুব দোটানায় পড়ে যাই এই কাজটা করবো, এই কাজটা করবো না, এই কাজটা আমার নেওয়া উচিত, এখন আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি আছে তার ভিত্তিতে কি এই কাজটা আমার হ্যাঁ বলে দেওয়া উচিত, তখনও খুব কম সময় হয়েছে আমি মানুষজনের সাথে আলোচনা করি। আমি বেসিক্যালি এমন একটা মেয়ে, আমার নিজের যেটা ঠিক মনে হয়, আমার মন যেটা বলে, আমি মানে গাট ফিলিং আমাকে যেটা বলে যেটা আমার করা উচিত, আমি একমাত্রই সেটা করি। ভালোই আমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স হয়ে যাক, আমার যদি মনে হয় এই কাজটায় আমার মজা আসছে না বা এই কাজটা আমার করা উচিত নয়, এটা আমার হয়তো আমাকে টাকা দিয়ে দেবে, আমার ক্যারিয়ারে কোনো গ্রোথ দেবে না, আমি করি না কাজটা। তোমরা দেখবে আমাকে খুব কম কাজ করতে দেখো, সেগুলো হাতে গুনে কয়েকটা কাজ করে নিতে আমার প্রচন্ড পছন্দের একটি কাজ। আমার কাছে প্রচুর কাজের অফার একটা টাইমে প্রচুর রকম ভাবে এসে এখনো আসে, আমি চাই সেই কাজের অফার আসুক, বাট আমি একটু ভেবে চিন্তে কাজ করি। আমার মনে হয় একই রকমের গল্প, একঘেয়ে গল্প, এগুলো আমি করতে চাই না। শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য আমি ব্যাক টু ব্যাক কাজ করছি, করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, এই দৌড়টা আমার দৌড়ানোর নেই যে দৌড়ে আমার কোনো গ্রোথ নেই। সো আমি একটু অন্যরকম, একটু মানে বেশি ভেবে ফেলি কখনো কখনো। সো একমাত্র কখনো কখনো এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে আমাকে উল্টো দিকে মানুষকে বসে বলতে হয় যে আমার মাথাটা খারাপ হচ্ছে, আমি বুঝতে পারছি না এদেরকে আমার হ্যাঁ বলা উচিত নাকি এদেরকে আমার না বলা উচিত। আমার এই সিচুয়েশনে সেটা খুব কম সময় হয়, খুব কম, হয়তো 5 বছরে 2বার করেছি কারোর সাথে, জিজ্ঞেস করেছি, ওপিনিয়ন চাই আমার, যখন আমি নিজে বুঝতে পারছি না। আদারওয়াইজ আমার প্রফেশনাল লাইফ একদম মানে এই দিকটা যদি আমার প্রফেশনাল লাইফ হয়, এই দিকটা আমার পার্সোনাল লাইফ, এখানে কোনো মিক্স আমি কিছু করি না। এনি চান্সেস অফ প্রেমে পড়া বারণ পার্ট 2, হ্যাঁ আমরা কথা বলছি। এত ভালোবাসা দিয়েছো তোমরা আমাদের জুটিটাকে, আমাদের গল্পটাকে। ইনফ্যাক্ট আগের দিন আড্ডা টাইমসের সাথে আমি এটা শুট করতে করতে ওখানে আমাদের আলোচনা হচ্ছিল যে প্রেমে পড়া বারণ 2 যদি আমরা করতে পারি, ওদেরও প্ল্যানিং আছে ইনফ্যাক্ট। তো আমাদের দুজনেরই শিডিউল কি থাকে না থাকে তার উপর ডিপেন্ড করবে আমরা গল্পটা কিভাবে আবার ভাববো, কারণ একটা অদ্ভুত ভাবে শেষ করেছিলাম আমরা, খুব পেইনফুল একটা গল্পের এন্ডিং ছিল, যেখান থেকে আমি একটা আইডিয়া দিয়েছি, যদি সেটা হয় আমি জানি না তোমাদের কেমন লাগবে। টোটনদার একটা নিজস্ব কনসেপ্ট আছে মাথার মধ্যে, রানেদার আছে। সো প্রত্যেকের আমরা একটা মিড পয়েন্টে আসবো যেখানে প্রত্যেকের গল্পটা ভালো লাগবে। প্রেমে পড়া বারণ 2 করার একটা পরিকল্পনা আমাদের আছে। দিদি তুমি স্পিরিচুয়ালি কিভাবে কানেক্টেড হলে সেই জার্নিটা যদি শেয়ার করো, তুমি কি জন্য কোনো থেরাপি নিয়েছো, সাজেশন দাও, আমি নিজেকে কিভাবে পজিটিভ রাখবো। মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, মানুষের একটাই অপশন পড়ে থাকে ভগবান। আমারও একটা টাইমে তাই হয়েছিল, এমন না যে আমি ভগবান মানতাম না। এটা একটা বিশাল বড় একটা গল্প আছে যেটা শুধুমাত্র এই বিষয়ে কথা বলবো, স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলবো একদিন। স্পিরিচুয়াল আমি কিভাবে হয়েছি, এটা আমার অনেক ছোটবেলার গল্প। মাঝখানে আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম, ওই হয় তুমি যে ধরনের মানুষজনের সঙ্গে থাকবে সেই ধরনের মানুষজনের হাওয়ায় তুমি ভাসতে শুরু করবে। তারপর আবার ভগবান তোমাকে রিয়েলিটি শেখ দেবে যে তোমার সত্যিটা এইটা, দেখ চোখ বড় বড় করে দেখ। তো ছোটবেলার কয়েকগুলো বছর আমি পুরোপুরি স্পিরিচুয়াল ছিলাম, মাঝখানে 3-4 বছর আমি একদম আউট হয়ে গেছিলাম। তারপর আবার যাই আমার রিয়েলিটি শেখ হলো যে কি করছি আমি, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, তখন আবার আমি ভগবানের কাছে এরকম করে গেলাম যে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি নিজেকে বিশাল কিছু ভেবে ফেলেছিলাম। আমি ভাবিনি, অ্যাকচুয়ালি তোমাকে আমি ইগনোর করে ফেলেছিলাম, না চাইতেও হয়ে ওঠেনি কোনো একটা ভাবে, মানে আমার চারপাশটা এমন তৈরি হয়ে গেছিল আর হয়ে উঠছিল না কোনোভাবে।
তো এটাই একটা কারণ যে একটা টাইমে আর কুল কিনারা না খুঁজে পেয়ে মানে আমার এখনো মনে আছে আমার দম বন্ধ হয়ে যেত। আমি না এরকম লোকের সামনে বসে নিজের দুঃখ প্রকাশ করতে পারি না, বা হয়ে গেছে অনেক বছর, অ্যাকচুয়ালি কি ঘটনা এখন চলছে আমি হয়তো কাউকে বলতে যাব না, কি সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমার সিম্প্যাথি নেওয়ার একদম অভ্যেস নেই, আর আমি নিতে পারি না, জাস্ট নিতে পারি না। আমি আমার প্রশংসাও শুনতে পারি না, আমি আমার মানে সিম্প্যাথি নিতেও পারি না লোকজনের থেকে। আমার খুব অকওয়ার্ড একটা ফিলিং হয়। আমি শুধুমাত্র ভগবানের সাথে বসে কথা বলতে পারি যে নমিতাদি তোমার ফোন বাজছে, ওই ঘরে গিয়ে কথা বল, যে এমন কি অপরাধ আমি করলাম যার জন্য আজকে আমাকে এটা ফেস করতে হচ্ছে। পরে গিয়ে বুঝতে পারি যে হয়তো সেই সময় আমার প্রচন্ড বুকে যন্ত্রণা করেছিল যে কেন হয়ে গেল আমার সাথে এরকম, মানে আমি কি অপরাধ করেছিলাম, এতগুলো বছর এই করলাম ওই করলাম ওই করলাম। তো পরে ভগবান বুঝিয়েছে তুই যে সত্যিটা দেখতে পাস না, আমি সেই সত্যিটা ওপর থেকে বসে দেখতে পাই। সো সেই মুহূর্তে দাঁড়িয়ে পেইনফুল লাগলেও গল্পটা তোমার জন্য ভালো, হ্যাপি এন্ডিং হবে। জাস্ট দেখো, নিজেকে কাম ডাউন করতে শেখো, নিজেকে কন্ট্রোল করতে শেখো, নিজের ইমোশন কন্ট্রোল করতে শেখো। কারোর কাছে হেল্প না চাইতে পেরে মহাদেবের কাছে গেছিলাম যে প্লিজ, আমি জানি যা সিচুয়েশন হয়েছে, আমাকে প্লিজ এখান থেকে বের করে দাও। মানে আমি নিজেকে এই অবস্থায় দেখতে পারছি না, আমার নিজেকে থেকে করুণা হচ্ছে যে এটা আমি এখানে এটা করতে এসেছিলাম, আমার সাথে কি হচ্ছে। মানে আমি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারছি না। আমাকে যদি রিয়েলি কখনো কাঁদতে দেখো, দেখবে না, অবভিয়াসলি দেখবে না। আমার না পুরো এই ভেন গুলো অ্যাক্টিভ হয়ে যায়, আমি পুরো লাল হয়ে যাই যখন আমি মন থেকে খুব দুঃখ পেয়ে কাঁদি। নর্মাল কান্নাকাটিতে হয় না এগুলো, যেদিন আমার প্রচন্ড দুঃখ হয়, মানে কেউ আমাকে প্রচন্ড দুঃখ দিয়েছে, চোখ মুখ আমার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে আমার চোখ মুখ লাল হয়ে গিয়ে কপালের শিরাগুলো আমার পুরো পরিষ্কার দেখা যায়। আমি একমাত্র মানে ওরম কান্নাকাটি খুব একা করেছি বা ভগবানের সামনে বসে, যে আমার একটাই উত্তর যে কেন আমি আমার জীবনে জেনে বুঝে কখনো কারোর ক্ষতি করিনি। আমি এটা জোর গলায় বলতে পারবো, আমি কখনো জেনে বুঝে কখনো কারোর ক্ষতি করিনি, কারোর ক্ষতি আমি চাইও নি, আজও চাইবো না। যদি কেউ নিজের খারাপ কিছু করে থাকে, ইউরো তরমুজটা খেও না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি তোমাকে, এসো এখানে, এসো এখানে এসো। দেখেছো এরকম করে কথা বলা যায়, তরমুজ চোর। সো আমি কখনো কারো খারাপ চাইনি, আজও চাইবো না। যদি কেউ খারাপ করে থাকে তার কর্মা সে ঠিক পেয়ে যাবে, সেখানে আমার কোনো হাত নেই। আমি তো সত্যি কথা বলবোই, না হলে তো সেটাও খারাপ না। অন্যায় যে সয় আর অন্যায় যে, মানে কি একটা কথা আছে না, কি কথাটা আছে কোনো দিদি, অন্যায় যে সয় আর, তুমি তো আরোই বলতে পারবে না। আমি বলতে পারি তো। কি বলো? অন্যায় যে সয়, অন্যায় যে, চলে যায় এখান থেকে। অন্যায় যে সয় সেও হচ্ছে সমান দোষে দোষী, এরকম একটা কিছু কথা আছে। যে অন্যায় করে আর যে অন্যায় সয় সেও সমান দোষে দোষী, কারেক্ট, এরকম এই কথাটা। সো এই এরকম ভাবে আমার স্পিরিচুয়ালি কানেক্ট হওয়া, এটার একটা লং স্টোরি আছে। কোনোদিন শুধু এটার ওপরেই তোমাদের আমি বলবো যে কি কি হয়েছে, কি অ্যাকচুয়ালি ঘটনা, কত রকমের ট্রমা, কত কিছু পার করে আজকে এই যে আমি একটা এরকম হয়ে গেছি, শান্ত, যা হয়ে যাচ্ছে হয়ে যাক, আমার কিছুতে কিছু যায় আসবে না। এই স্টেজে পৌঁছতে আমার সময় লেগেছে, অনেক ট্রমা লেগেছে, অনেক হার্ট ব্রেক লেগেছে, অনেক দুঃখ কষ্ট চোখের জল সব পেরিয়ে আজকে আমি এখানে বসে আছি। যে ছেড়ে যাবি, যে আমার কিচ্ছু যায় আসে না, আমি একাই 100, আমার মাথার মধ্যে এরকম ঢুকে গেছে। তুমি খুব ভালো একজন মানুষ, আমি খুব ডিপেন্ডেবল পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে তোমার মতন একজন পজিটিভ এবং সেলফ ডিপেন্ডেন্ট ওমেন দেখে নিজেকে মোটিভেট করি। এত পজিটিভ থাকো কি করে একটু জানাও, তুমি খুব স্ট্রং। আমরা প্রত্যেকে, আর একটা ভুল তো কিছু নেই, তুমি যদি তোমার পার্টনারের উপর ডিপেন্ডেন্ট হও সেটা কোথায় ভুল? সেই যদি সেই ডিপেন্ডেন্সির মর্যাদা না দেয় সেটা ভুল আমার মনে হয়। আজকে একটা সম্পর্কে যখন দুটো মানুষ থাকে, দুজনের উপর ডিপেন্ড করবে, এটাই তো স্বাভাবিক। আমিও যদি কারোর সাথে সম্পর্কে থাকি, আমি তার উপর ডিপেন্ডেন্ট, ফুললি ডিপেন্ডেন্ট। জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। আমি ধরো আমার গাড়িটা চলছে ব্যাটারিতে, মানে আমি হচ্ছে গাড়ি, ব্যাটারিটা হচ্ছে আমার পার্টনার। কখনো কখনো হয়তো গাড়ির ব্রেকডাউন হয়ে যায়, ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়, তখন আমরা কি করি? পিছন থেকে গাড়িটাকে ধাক্কা দিই। সো তোমার গাড়ির ব্যাটারি যদি চার্জ খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে পিছন থেকে যে ধাক্কাটা আমরা দিই, সেই নিজেকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতাটুকু শুধু নিজের হাতে রেখো। স্টিয়ারিং তোমার হাতেই আছে, জাস্ট নিজেকে পুশটা দিতে হবে। ডিপেন্ডেন্ট আমরা সবাই,
নিজেকে কোনোভাবে হারিয়ে ফেলো না, জাস্ট এটুকুই আমি বলবো। হাউ ডু ইউ হ্যান্ডেল রোলস দ্যাট ইমোশনালি ড্রেনিং? আমার একটা খুব অদ্ভুত ব্যাপার আছে, এটা অনেক বছর পরে গিয়ে হয়েছে। যতই কান্নাকাটির সিন তোমরা আমাকে করতে দেখো, আমি যদি খুব সিরিয়াস হয়ে খুব ভালো অ্যাক্টিং করার চেষ্টা করি, আমি পারি না করতে। যতক্ষণে আমি ধরো সকাল থেকে বসে ভাবছি আজকে আমার একটা খুব দুঃখের সিন আছে, আমাকে কাঁদতে হবে, সকাল থেকে মন খারাপ করে বসে আছি, যতক্ষণে আমি ফ্লোরে যাব ততক্ষণে আমার এনার্জিটাই চলে যাবে, ওই দুঃখটাই আমার আর হবে না। সো আমি যেটা করি, আমি যখন ডিরেক্টর যখন মনিটর করে, রিহার্সাল যেটা করা হয় আমাদের, ওই মোমেন্ট থেকে আমি নিজেকে সুইচ অফ করা শুরু করি। মানে তখন থেকে আমি সিনটার মধ্যে ঢুকতে শুরু করি। আমি ইয়ার্কি ঠাট্টা কখনোই আমার সেটের মধ্যে আমি করি না। আমি খুব সিরিয়াস একজন অ্যাক্টর, যার জন্য অনেকে কমপ্লেন করে, দেবচন্দ্রিমা তুমি তো ব্লগে এত কথা বলো, তুমি সামনে কথা বলো না কেন? এই আবার বলছি, ব্লগ তোমাদের সামনে বসে একরকম ভাবে আমি ব্লগ বানাই। অ্যাক্টর দেবচন্দ্রিমা কমপ্লিটলি ডিফারেন্ট একজন পার্সন, ব্লগার দেবচন্দ্রিমা কমপ্লিটলি ডিফারেন্ট একজন পার্সন। রাস্তায় তোমরা আমার সাথে মিট করলে সেও একটা আলাদা মানুষই থাকবে। আমি বেসিক নেচার তো আমার সেম থাকবে, বাট যাকে আমি চিনি না, আজকে আমি ক্যামেরা খুলে যতটা এরকম ভাবে নর্মালি কথা বলতে পারবো, আজকে নতুন কেউ সামনে এসে আমার সাথে হ্যান্ডশেক করলে আমি তার সাথে এতটা ফ্রিলি কথা বলতে পারবো না। আমি বুঝি তোমাদের এক্সপেকটেশনস কোথা থেকে তৈরি হয়, আমি তোমাদের সাথে যেভাবে ইন্টারাক্ট করি, তার মানে এটা না আমি রিয়েল লাইফে প্রচন্ড অহংকারী। খুব স্বাভাবিক, একজন অচেনা মানুষের সাথে আমি কি করে এরকম ভাবে কথা বলবো, যেরকম আমি ক্যামেরা অন করে এখন কথা বলছি। তো এটা শুটিং সেটে গিয়েও আমার সাথে এটা হয় যে কথাই বলে না, চুপচাপ। আমার না পরিবেশটা বুঝতে সময় লাগে, যাদের সাথে আমি মিশছি তাদের এনার্জি কেমন, আমি সেটা কনজিউম করবো কি করবো এটা বুঝতে আমার সময় লাগে, যার জন্য আমি গিয়েই হ্যাঁ হি করতে পারি না। আমার অনেক সময় লাগে ওপেন আপ হতে, নিজেকে খুলতে। তো এটাই মানে এখানে অহংকার বা ওখানে গিয়ে আমি অভিনেত্রীর কিছু দেখাই এমনটা কোনো ব্যাপার নয়। এটা মানুষের বেসিক নেচার আমার মনে হয়। যাকে চিনি না জানি না তার সাথে তো মিশতে, বন্ধুত্ব করতে বা সেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে সময় লাগবে। এই কারণে আমি অনেকে আমার সাথে ছবি তোলার পর আমি ঘুরে বলতে শুনেছি যে ব্লগে তো এরকম লাগে না। এক্স্যাক্টলি, তো এটাই একটা কারণ যে তুমি হঠাৎ করে রাস্তায় এসে যদি আমি জানি না তুমি আমার ফ্যান না হেটার না, তুমি কি করো, এখন তো আমরা খুব আতঙ্কে থাকি মানুষজন, যা সিচুয়েশন চলছে। তো সেখান থেকে মানে আমিও ভয় পেয়ে যাই, হঠাৎ করে এসে যদি কেউ ঘাড়ের মধ্যে উঠে ছবি ছবি ছবি, খুব স্বাভাবিক নয় কি সাথে আগে যদি তোমার সাথে এটা কেউ করে, তুমি কেউ নয়, তুমি একটা সাধারণ মানুষ হিসেবে ভাবো, সেলিব্রিটি কিচ্ছু ভাবতে হবে না। একজন সাধারণ একটি মেয়ে নর্মাল হেঁটে যাচ্ছে, কেউ যদি ফাট করে ক্যামেরাটা দিয়ে ছবি 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 ছবি, তুমি কি নার্ভাস হয়ে যাবে না, তুমি কি ভয় পেয়ে যাবে না? এই সেম জিনিসটা হয়। অ্যাকর্ডিং টু ইউ কিরণ কেমন মেয়ে? আমার এই লাগে, আমার তো সেই লাগে, প্রত্যেকের আলাদা আলাদা একটা ভিশন কাজ করে যখন আমরা কারোর সাথে মিশি। আমি জাস্ট এটুকুই বলবো, আমি কোনো বিষয়ে ইনভলভ নই, খুব মানে মাথা গলিয়ে দিয়েছি আমি পাগল হয়ে যাব, আমরা কেউ এরকম নই। আমরা প্রত্যেকে দুজন, আমরা ইন্ডিভিজুয়াল দুটো মানুষ, আমরা দুজন ভালো বন্ধু হতে পারে। বন্ধুত্ব একটা খারাপ রিজন দিয়ে হয়েছে, সেটা কন্টিনিউয়েশন চলছে না আমাদের মধ্যে। আর মানে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি না যতটা তোমরা এই বিষয়টা নিয়ে বদার্ড হয়ে আছো এখনো অব্দি, যে এই করবে, তোমাকে ইউজ করছে, তোমাকে এই করছে ওই করছে। আমি জানি না, আমি জেনুইনলি জানি না এই থিঙ্কিং প্রসেসে আমি যদি এগোতে চাই তাহলে আমি জীবনে কারোর সাথে বন্ধুত্ব করতে পারবো না, কিছু করতে পারবো না। আমি আবারও বলছি, আমি খুব জেনুইনলি কাউকে সাহায্য করতে গেছিলাম, কাউকে মানে আমার কথা বলার ধরন এরকম, আমি জেনুইনলি কিরণকে হেল্প করতে গেছিলাম সিচুয়েশনের জন্য। আর আমার দিক থেকে যা আছে সেটা জেনুইন, আমি এটুকু জানি। আমি উল্টো দিকের মানুষটার ওই অ্যাজাম্পশনের উপরে যদি আমি চলে যাই তাহলে আমার বন্ডিংটা আর পিওর থাকবে না, আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে বিভিন্ন রকমের প্রশ্ন। সিচুয়েশন যেমন ভাবে এগিয়ে নিয়ে যাবে সেরকম অ্যাকর্ডিংলি অ্যাক্ট করবো। ফিউচার কি করে প্রেডিক্ট করে নেব, মানে আমি এটার সাথে একদমই অভ্যস্ত নই, যার জন্য মানুষ চিনতে কখনো কখনো সময় লেগে যায়। এখনো বুঝতে পারবো যদি আমার ভাইব ভালো না লাগে, আমি ডেফিনেটলি ওকেই বলবো, আমি তোমাদের কাছে অ্যানাউন্স করবো না আমার এরকম লাগছে। যদি আমি দেখি হচ্ছে না তো হচ্ছে না, এখানে তো জোর করে কাউকে ধরে রাখার বা বন্ধুত্ব টিকিয়ে রাখার কোনো কেউ দিব্যি দিয়ে দেয়নি মাথার উপরে। বাট তোমরা এরকম নেগেটিভ কমেন্টস গুলো কেন করছো এটা আমি জাস্ট বুঝতে পারছি না। যে দুটো মানুষ যদি একসাথে ঘুরতে গিয়ে থাকে, দুটো মানুষ যদি একসাথে কলকাতাতে ঘুরে বেড়ায় বা ওর সাথে যদি ফ্রিকোয়েন্টলি দেখা হয়, আমার ভালো লাগছে, যার জন্যই আমি এটা করছি। আমি তো ছোট বাচ্চা নই যে আমার মা বাবাকে কিছু বোঝাবে বা তোমরা আমাকে কিছু বোঝাবে, তার ভিত্তিতে আমি কিছু করতে পারবো না।
আমার যদি খারাপ লাগে আমার খারাপ লাগবে, আমি মিশবো না, আমার যদি ভালো লাগে আমি মিশবো। এক্ষেত্রে কারোর কোনো হাত কিছু নেই, জাস্ট অকারণে আমার এই পয়েন্টে মনে হচ্ছে, আমি জানি না, আমি মানুষটাকে খুব অল্প দিন চিনি, আমি এটুকুই বারবার বলবো আমার দিক থেকে যা আছে যেটুকু আছে ভীষণ জেনুইন, আমার ওর দিক থেকেও এরকম কিছু লাগেনি। তো অকারণে একটা মানুষের জন্য কেন আমি একটা এরকম ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করবো যে সে এটা করছে, বা কেউ যদি ভালো আছে তাকে প্লিজ ভালো থাকতে দাও না, কি সমস্যা হয়ে যায়? আজ থেকে 4 বছর আগে তোমরা আমাকেও বলেছিলে যে কারোর ইউটিউব চ্যানেল থেকে পপুলারিটি পেয়ে আমি নিজের ইউটিউব চ্যানেল তৈরি করার চেষ্টা করছি। আজকে 4 বছর পরে কি তোমাদের ভিশন ক্লিয়ার হয়েছে যে বিষয়টা অন্যরকম ছিল? জাস্ট বিকজ আমি মুখ খুলিনি বলে তোমরা একরকম তোমাদের মতো করে সমস্ত কিছুটা ভেবে নিয়েছিলে। বাস এটাই বলবো যে অকারণে মানুষের সাথে মানুষের সম্পর্কের ভাঙন না ধরানো উচিত। এরকম কমেন্টস গুলো না পড়তে ভীষণ খারাপ লাগে। তোমরা তো আমাদের চ্যানেলের দর্শক হতেই, আমি বলছি তুমি সত্যি, তুমি মিথ্যে বলছি না, বাট আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে ভিশন আছে আমার সেটা সত্যি মনে হচ্ছে। তো আমাকে সেই বিশ্বাসটার সাথে থাকতে দাও। যদি খারাপ লাগে আমি ডেফিনেটলি সেখান থেকে দূরত্ব বজায় আমি রাখার চেষ্টা করবো, বাট আমার যদি মনে হয় ও জেনুইন, কেন আমার বন্ধু হতে পারে না? জাস্ট বিকজ ওর আমাদের একটা কমন গ্রাউন্ড আছে বলে এটা কোনো লজিক নয়। মানে আমি এটা একদমই বিশ্বাস করি না যেখানে আমি জানি কমন গ্রাউন্ড খারাপ। অনেক কিছু কথা বলা বাকি থেকে গেল, ঠিক আছে নেক্সট ব্লগে বলবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে তাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল দেব চন্দ্রিমা সিংহ রায়।